কান পেতে শুনুন দিল্লির 10 জনপথের ভেতরের ফিসফাস। যে নেত্রীর এক হুঙ্কারে একসময় কাঁপত দিল্লির মসনদ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের তৈরি সাম্রাজ্য বাঁচাতে, দল ভাঙার মহাধস রুখতে আর পকেটে থাকা হাজার কোটি টাকার বিপুল ফান্ড নিয়ে শটান হাজির হয়েছেন সোনিয়া গান্ধীর দরবারে। আত্মসমর্পণ নাকি চরম বাধ্যবাধকতা? ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দিদির সাধের তৃণমূল, নাকি হাজার কোটির এই মহাযৌতুক নিয়ে 28 বছর বাদে কংগ্রেসে তার ঘর বাপসি হবে? মমতা কি কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় যাবেন, নাকি বসিরহাটের আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জিতে লোকসভায় যাবেন? তার চেয়েও বড় প্রশ্ন, রাষ্ট্রীয় শাসকের চাণক্য নীতি কংগ্রেস মুক্ত ভারত, এর স্বপ্ন কি তাহলে বুমেরাং হতে বসেছে? কংগ্রেসকে মুছতে গিয়ে উল্টে কংগ্রেসের কি লোকসভায় সাংসদ সংখ্যা বেড়ে হতে চলেছে 135? এই রুদ্ধশ্বাস খেলায় শেষ হাসি কে হাসবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। রাজনীতিতে একটা খুব চেনা প্রবাদ আছে, তুমি যার জন্য গর্ত খুঁড়বে শেষ পর্যন্ত নিজেই সেই গর্তে পড়বে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ জোর গলায় স্লোগান দেয় কংগ্রেস মুক্ত ভারত। আজ 2026-এ দাঁড়িয়ে ভারতের রাজনৈতিক মানচিত্রটা একবার ভালো করে দেখুন। দাপুটে আঞ্চলিক দলগুলোকে ভাঙতে গিয়ে, তাদের উপর ইডি, সিবিআই আর রাজনীতির বুলডোজার চালাতে গিয়ে রাষ্ট্রীয় শাসক নিজেদের অজান্তেই কংগ্রেসকে শক্তিশালী করার এক অভাবনীয় বোনাস দিয়ে ফেলেছেন। পূর্ব পশ্চিম থেকে উত্তর দক্ষিণ আঞ্চলিক দলগুলোকে এমনভাবে কোণঠাসা করা হয়েছে যে তাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আর ঠিক এই অস্তিত্বের সংকট থেকেই শুরু হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক বিবর্তন। যে দলগুলো একসময় কংগ্রেস ভেঙে বেরিয়ে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছিল, আর নিজের অস্তিত্ব বাঁচাতে তারা আবার সেই কংগ্রেসেরই শরণাপন্ন হচ্ছে। দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন সবচেয়ে গরম খবর, তৃণমূল কংগ্রেসকে ভাঙনের হাত থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় 28 বছর আগে যে দল ছেড়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, এখন সেই তৃণমূল কংগ্রেসের ব্যাকপত্তর নিয়ে আবার কংগ্রেসেই বিলীন হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। দীর্ঘ 10টা বছর 10 জনপথের সঙ্গে দূরত্ব বজায় রেখে এখন নিজের এবং নিজের দলের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে মমতা প্রথমে 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর আলিঙ্গনে আবদ্ধ হচ্ছেন। সেই ছবি কংগ্রেস তাদের এক স্যান্ডেলে পোস্ট করছে। এই বৈঠকের 24 ঘন্টা না পেরোতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জনপথের ঠিকানায় পৌঁছে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করলেন। বিশ্বস্ত সূত্রের খবর, জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূলকে মার্জ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা। শোনা যাচ্ছে সোনিয়া গান্ধী ইতিমধ্যেই মমতাকে কংগ্রেসের জাতীয় সহ সভাপতি, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদের প্রস্তাব দিয়েছেন। ডিল কিন্তু প্রায় পাকা। শুধু মমতাই নন, এই তালিকায় লাইনে আছেন একদা কংগ্রেস ছেড়ে যাওয়া মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারও। তার লোকসভার 8 জন সাংসদকে নিয়ে তিনিও এখন কংগ্রেসের ছাতার তলায় ফেরার ব্লু প্রিন্ট সাজাচ্ছেন। তৃণমূলের ভেতরে তীব্র ভাঙনের খবর আপনারা রোজই পাচ্ছেন। তা সত্ত্বেও খাতায় কলমে লোকসভায় এখনো তাদের 28 জন এবং রাজ্যসভায় 12 জন সাংসদ রয়েছেন। লোকসভায় তৃণমূলের ছিল 29 জন, কিন্তু গত বছর উত্তর 24 পরগনার বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের প্রয়াণেও এই আসন ফাঁকা। মন দিয়ে শুনুন, এই বিলীন হয়ে যাওয়ার গল্পে শুধু সাংসদ সংখ্যার খেলা নেই, এর পেছনে রয়েছে এক বিপুল অঙ্কের অর্থনৈতিক সমীকরণ। স্ক্রিনে এই খবরটা লক্ষ্য করুন। এডিআর এর সাম্প্রতিকতম রিপোর্ট কি বলছে দেখুন। তারা বলছে আঞ্চলিক দলগুলোর মধ্যে সবচেয়ে ধনী এবং বিত্তশালী পার্টির তালিকায় চন্দ্রবাবু নাইডুর টিডিপির ঠিক পাশেই নাম রয়েছে তৃণমূলের। এই মুহূর্তে তৃণমূলের ব্যাংক ডিপোজিটই রয়েছে 1000 কোটি টাকারও বেশি। আর পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা দলীয় স্থাবর সম্পত্তির মূল্য ধরে তা হবে আরো কয়েকশো কোটি টাকা। আইনিভাবে যদি তৃণমূল কংগ্রেসের বিলোপ ঘটে, তবে এই বিপুল টাকাই 1000 কোটির ফান্ড আর কয়েকশো কোটি টাকার সম্পত্তি রাতারাতি চলে যাবে এআইসিসির তহবিলে। ভাবুন একবার, যে মোদী সরকার বিরোধীদের টাকার উৎস বন্ধ করতে মরিয়া, তাদের নাকের ডগা দিয়ে কংগ্রেসের ফান্ডে এক ধাক্কায় ঢুকে যাবে 1000 কোটি টাকা। আর সংসদে কংগ্রেসের শক্তি এক লাফেই 100 পার করে যাবে, যা মোদিজির জন্য আগামী দিনে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় একদা কংগ্রেসকে পচা ডোবা বলে কটাক্ষ করেছিলেন, আজ কোন মরণ ফাঁদে পড়ে তিনি নিজের তৈরি দলকেই সেই কংগ্রেসের সোপে দিতে চলেছেন? সিপিএম বলে 28 বছর আগে মমতা মির্জাফরের মতন কংগ্রেসের পিঠে ছুরি মেরে আরএসএস এর মদতে বিজেপির সাহচর্যে তৃণমূল কংগ্রেস দলটা শুরু করেন।
এখন প্রশ্ন হলো, যে নেত্রী তিনবার একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, যার দাপটে একসময় দিল্লির রাজনীতি কাঁপতো, তিনি হঠাৎ কেন নিজের তৈরি দলটাকে কংগ্রেসে বিলীন করে দিতে চাইছেন? তেলেঙ্গানায় তো কংগ্রেসের শরীর কেটে জন্ম নেওয়া বিআরএস কংগ্রেসের কাছেই হেরেছে, কিংবা অন্ধ্রে হেরেছে ওয়াইএসআর কংগ্রেস। বিআরএস নেতা কেসিআর কিংবা ওয়াইএসআর এর নেতা জগনমোহনের তো নিজেদের রাজ্যে পরাজয়ের পর 10 জনপথের দরজা খটখট করার দরকার পড়েনি। তাহলে মমতা কেন, তাও পরাজয়ের মাত্র 1 মাস 6 দিন পরে? এর সহজ এবং একমাত্র উত্তর হলো বাধ্যবাধকতা এবং অস্তিত্বের চরম সংকট। বাস্তবটা বড়ই নির্মম। আজ তৃণমূলের অবস্থাটা ঠিক কেমন জানেন? বাইরে থেকে ঝাড় লণ্ঠনটা ঝুলছে ঠিকই, কিন্তু ভেতরের দেওয়ালগুলোয় ঘুণ ধরে খসে পড়ছে। এই মুহূর্তে দলটির ব্যাংক অ্যাকাউন্টে জমা আয় প্রায় 646 কোটি টাকা থেকে বেড়ে 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেন, তবে তিনি শুধু খালি হাতে যাবেন না, সাংসদ বিধায়কদের সাথে এক বিশাল অঙ্কের যৌতুক নিয়ে কংগ্রেসের ঘরে পা রাখবেন। কিন্তু পকেটে 1000 কোটি থাকলেও পায়ের তলার মাটিটা মমতা ব্যানার্জির সরে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সাম্প্রতিকতম ধাক্কার পর বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে ইতিমধ্যেই 64 জন বিজেপিরই সাজানো চিত্রনাট্য মেনে তৃণমূল হিসেবেই প্রধান বিরোধী উঠেছেন। ঋতব্রত ব্যানার্জি এনআই এর ক্যামেরার সামনে বলেছেন, আপাতত সংখ্যাটা 64, গোনা এখনো চলছে, যে কোনো মুহূর্তে স্পিকারের টেবিলে চিঠি চলে যাবে। ভাবুন একবার, বাংলায় যে দলটার একচ্ছত্র রাজত্ব ছিল, আজ তাদের বিধানসভার দাপটি খড়কুটোর মতন উড়ে যাওয়ার মুখে। আর দিল্লি, সেখানে খেলাটা আরো মারাত্মক। লোকসভা আর রাজ্যসভা সংসদের 2 কক্ষেই তৃণমূলকে গুড়িয়ে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের 2 চাণক্যকে। লোকসভায় তৃণমূলের 19 থেকে 20 জন সাংসদকে ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তিনি নিজের সরকারি বাংলোকেই বানিয়ে ফেলেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদের সদর দফতর। অন্যদিকে রাজ্যসভার দায়িত্ব অমিত শাহ তুলে দিয়েছেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং ক্ষুরধার গুটি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে। আর শর্মাজির কাজের নমুনা তো গতকালই হাতে নাতে দেখা গেছে। দিন কয়েক আগেও যে সুস্মিতা দেব টিভির পর্দায় মমতার হয়ে গলা ফাটাচ্ছিলেন, গতকাল তিনি রাজ্যসভা এবং দল থেকে ইস্তফা দিয়ে সোজা গিয়ে বসেছেন হিমন্ত বিশ্ব শর্মার ড্রয়িং রুমে। সুখেন্দু শেখর রায় তো রাজ্যসভা এবং দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে নৌকো ভিড়াচ্ছেন। একদিকে রাজ্য রাজনীতিতে দলের নামগন্ধ মুছে যাওয়ার উপক্রম, অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভায় দলের অফিস সম্পত্তি সব হাতছাড়া হওয়ার জোগাড়। সাংসদ বিধায়করা যদি দল বদলে ফেলেন, তবে উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতন অবস্থা হবে মমতার। দলের নাম আর নির্বাচনী প্রতীক দুটোই হাতছাড়া হয়ে যাবে। অস্তিত্বের এই ভয়ঙ্কর মরণফাঁদ থেকে বাঁচতেই মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মরিয়া চেষ্টা। তারা জানেন দল টিকবে না, প্রতীকও থাকবে না, এবং তার চেয়েও বড় ভয় জেলে যাওয়ার আশঙ্কা। যে মুহূর্তে 10 জনপথে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দরাদরি করছেন, ঠিক সেই মুহূর্তেই কলকাতায় অভিষেকের বাড়ির দরজায় কড়া নাড়ছে সিআইডি। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেসের এই গোটা স্ক্রিপ্টটা লিখছেন কে? পুরো রাজকীয় পর্দার আড়াল থেকে সোনিয়া গান্ধী একাই সামলাচ্ছেন, নাকি সোনিয়া আর রাহুল মিলে এক সূক্ষ্ম চাল চেলেছেন, যা মোদী শাহের চাণক্য নীতিও এখনো পর্যন্ত ঠিকঠাক ধরে উঠতে পারছে না? 10 জনপদ আর কংগ্রেস সদর দফতরের অলিন্দের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, এই কংগ্রেস এবং তৃণমূলের অবিশ্বাস্য মার্জারের পুরো ব্লু প্রিন্ট এবং রোড ম্যাপ ইতিমধ্যেই গোপনে চূড়ান্ত হয়ে গেছে। এটা কোনো সাধারণ সমঝোতা নয়, এটা হলো একটা কমপ্লিট প্যাকেজ ডিল। পরিকল্পনা অনুযায়ী দল বিলীন হয়ে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পূর্ণ হ্রাস বা ইনচার্জ থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কার টিকিটে কে লড়বেন তা মমতাই ঠিক করবেন। তবে হ্যাঁ, দল বদল বা মার্জারের পর কংগ্রেসের অন্দরে যে সমস্ত রাজ্য নেতার সঙ্গে ইগো ফাইট হতে পারে, তাদের ক্ষোভ প্রশমন করার দায়িত্ব হাই কমান্ড নিজেদের কাঁধে নিয়েছে। একসময় যারা ঘর ভেঙে বেরিয়ে গিয়েছিলেন, তাদের এই মর্যাদাপূর্ণ ঘর ওয়াপসি নিশ্চিত করতে মমতাকে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের 2 নম্বর পদ অর্থাৎ জাতীয় সহ সভাপতির আসন দেওয়া প্রায় নিশ্চিত। মনে করে দেখুন, গত 8ই জুন ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ঠিক মাঝখানে বসিয়ে সর্বোচ্চ সম্মান দেওয়া হলো, সেটা কিন্তু নিছক সৌজন্য ছিল না। ওই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা
পৌঁছে দেওয়া হয়েছিল। আর এই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক চালের পেছনেই লুকিয়ে রয়েছে সেই চরম রাজনৈতিক সত্য, যা আগামী দিনে বাংলার ক্ষমতার অলিন্দের পুরো সমীকরণটাই বদলে দিতে চলেছে। এতদিন পর্যন্ত আমরা সবাই ভাবতাম বিরোধী নেতাদের ওপর শুধু কেন্দ্রের ডিসিবিআই কিংবা ইনকাম ট্যাক্সেরই ভয় ঝুলছে, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা একটু খুঁটিয়ে দেখুন। এখন শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, রাজ্য পুলিশ আর সিআইডির ভয়েও নেতারা তাড়া করে বেড়াচ্ছে। এই তো সেদিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় সিআইডি পৌঁছে গেল, অর্থাৎ সরাসরি আক্রমণটা এখন দুই তরফ থেকেই হচ্ছে, যার ফলে কোনো নেতাই আর শান্তিতে ঘুমোতে পারছেন না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি বিজেপি রাজনৈতিকভাবে চরম নির্মম হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোকে শেষ পর্যন্ত জেলেই পাঠিয়ে দেয়, তবে কি তৃণমূল দলটা পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? আর সেই ভয় থেকেই কি মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে এসে কংগ্রেসের শরণাপন্ন হচ্ছেন? পরিস্থিতিটা আসলে আরো গভীর। আমাদের অতি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক আগে থেকেই একাধিক মামলা ঝুলছে, তাই আইনি গ্যারাকলে তার জেলে যাওয়ার একটা জোরালো আশঙ্কা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মূল লড়াইটা এখন অন্য জায়গায়। তার প্রধান মাথাব্যথা হলো বিধায়ক দলকে বাঁচানো, দলের নির্বাচনী প্রতীকটা ধরে রাখা এবং সবচেয়ে বড় কথা দলের ওই বিপুল পরিমাণ টাকা আর ফান্ড রক্ষা করা। টাকার অঙ্কটা আপনাদের আগেই বলেছিলাম, এবার অফিসিয়াল ফিগারটা শুনুন। তৃণমূলের দলীয় তহবিলে এই মুহূর্তে অফিসিয়ালি 1050 কোটি টাকারও বেশি জমা রয়েছে। যদি দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবে এই বিপুল টাকা কার হাতে যাবে? দলত্যাগীরা যদি দল দখল করে নেয়, তবে এই 1000 কোটির ফান্ডও মমতার হাতছাড়া হয়ে যাবে। ঠিক এই কারণেই 3 দিন আগে লোকসভায় তৃণমূলের এক হেভিওয়েট সাংসদ যখন আলাদা গোষ্ঠী বা গোষ্ঠী তৈরির হুঙ্কার ছাড়ছিলেন, তখনও খেলাটা পুরোপুরি শেষ হয়নি। কারণ দল ভাঙতে গেলেও একটা নির্দিষ্ট আইনি নিয়মের প্রয়োজন হয়। লোকসভায় তৃণমূলের মোট 29 জন সাংসদের মধ্যে দল ভাঙার আইনি ছাড়পত্র পেতে গেলে অন্তত 2/3 অর্থাৎ 19 জন সাংসদের সমর্থনের প্রয়োজন। বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এখনো পর্যন্ত সেই 19 জনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ঠিক একইভাবে রাজ্যসভাতেও দল ভাঙার জন্য প্রয়োজনীয় সংখ্যার অভাব ছিল বলেই বিদ্রোহী সাংসদেরা আলাদা গোষ্ঠী তৈরি না করে সরাসরি দল থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো কিছুটা সময় আছে, তবে এই সময়টা বড্ড সংক্ষিপ্ত। তিনি যত দেরি করবেন ভাঙনের ফাটলটা ততই চওড়া হবে এবং এই 1000 কোটির সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আর সেই মহাধস ঠেকাতেই সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস রেসে নেমেছেন তৃণমূল নেত্রী। ভাবুন একবার, রাজনৈতিক বিপর্যয় কাকে বলে? কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায়ের মতন হেভিওয়েটেরা যদি দলবল নিয়ে বেরিয়ে যান আর আইনি লড়াইয়ে তৃণমূলের নাম এবং নির্বাচনী প্রতীক যদি শেষ পর্যন্ত ছিনতাই হয়ে যায়, তবে ওই 1050 কোটি টাকার বিশাল তহবিলের একটা সুতোও কি মমতার হাতে থাকবে? না, থাকবে না। অফিস চলে যাবে, প্রতীক চলে যাবে, বিধায়ক সাংসদেরা হাতছাড়া হবেন এবং শেষ পর্যন্ত কোটি কোটি টাকার এই সাজানো সাম্রাজ্য রাতারাতি হাতছাড়া হয়ে যাবে। সর্বোচ্চ হারিয়ে মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো আক্ষরিক অর্থেই রাজনৈতিকভাবে রাস্তায় এসে দাঁড়াতে হবে। ঠিক এই চরম বিপর্যয় থেকে নিজেদের পার্টি ফান্ড দপ্তর আর রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতেই মমতার এই মরিয়া কংগ্রেস মিশন। তবে এই খেলায় শুধু মমতা একা নন। মারাঠা স্ট্রংম্যান বলে একদা পরিচিত শরদ পাওয়ারের এনসিপি হাতে এই মুহূর্তে লোকসভার 8 জন সাংসদ রয়েছেন। আর পাওয়ারের পর গুজরাট লবির চাপ যে কতটা ভয়ঙ্কর তা সবাই দেখছে। তার পরিবারের ওপর, তার আত্মীয় স্বজনের সন্তানদের ওপর চারদিক থেকে চাপ তৈরি করা হচ্ছে। তাহলে কি শরদ পাওয়ারও নিজের অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসে ঘর ওয়াপসি করতে চলেছেন? শুধু দেখতে থাকুন। জাতীয় স্তরে বিরোধী রাজনীতিতে এখন এক অভূতপূর্ব এবং পজিটিভ ওলটপালট শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের সাম্প্রতিক গতিবিধির পর কংগ্রেস এখন এক নতুন এবং শক্তিশালী বিকল্প হিসেবে পুনর্জন্ম নিচ্ছে। অনেকেই কংগ্রেসের সমালোচনা করেন, কিন্তু বাস্তব সত্য হলো মোদী সরকার এবং গুজরাট লবির বিরুদ্ধে দেশের যুব সমাজে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা কংগ্রেসকে অক্সিজেন দিচ্ছে। একের পর এক পরীক্ষার পেপার লিক, বেকারত্ব, ধুঁকতে থাকা অর্থনীতি, জ্বালানির আকাশ ছোঁয়া দাম আর সম্পূর্ণ দিশাহীন বিদেশ নীতির কারণে মোদী সরকারের জনপ্রিয়তার গ্রাফ এখন হুহু করে নিচে নামছে। আর এই মোক্ষম সময়টাকেই বেছে নিয়েছে কংগ্রেস। তারা নিজেদের দরজা সব আঞ্চলিক দলের জন্য খুলে দিয়েছে। এখন একটু ঠান্ডা মাথায় অঙ্কটা বুঝুন।
লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা যেখানে 100-র ঘরে ঘোরাফেরা করছে, সেখানে যদি মমতার 28 জন সাংসদ এবং শরদ পাওয়ারের 8 জন সাংসদ এক ছাতার তলায় চলে আসেন, তবে এক ধাক্কায় সংসদে কংগ্রেসের আসন সংখ্যা 135 পেরিয়ে যাবে। রাজনীতির কারবারিরা বলছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ভারতের বুকে এমন এক নজিরবিহীন রাজনৈতিক ভূমিকম্প ঘটতে চলেছে, যা 2026 সালের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলগুলোকেও ছাপিয়ে যাবে। তৃণমূলের এই 1000 কোটির ফান্ড অফিস এবং দলের অস্তিত্বকে বাঁচাতে এবং নিজেদের সাংসদ বিধায়কদের বিজেপির গ্রাস থেকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়া ছাড়া আর কোনো বাস্তবসম্মত বিকল্প বেঁচে নেই। দিল্লির অলিন্দে স্ক্রিপ্ট লেখা তৈরি, এখন শুধু শিলমোহর পড়ার অপেক্ষা। এখন আসল কৌতূহল, মমতা বসিরহাটের উপনির্বাচনে হাত চিহ্নে ভোটের ময়দানে নামেন, নাকি ঘাসফুল প্রতীকে কংগ্রেসের সমর্থন নিয়ে নামেন। ঘনিষ্ঠ মহলে মমতা বলে দিয়েছেন, তিনি ঘুরপথে সংসদে নয়, মানুষের ভোটে জিতেই লোকসভায় জিতে চান। তাহলে গল্পের শেষ অঙ্কটা ঠিক কি দাঁড়ালো? রাজনীতির দাবার বোর্ডে রাষ্ট্রীয় শাসকের চাল উল্টে দিয়ে কংগ্রেস কি তবে সত্যি এক অপরাজেয় দানবীয় শক্তি হয়ে ফিরে আসছে, নাকি এই মহামার্জারের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো স্ট্র্যাটেজি? চোখ কান খোলা রাখুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।